Hi, my name is Subodip Koyal. I am a biology teacher. আমার ইউটিউব চ্যানেল লার্নিং এই চ্যানেলে আজ আমরা ক্লাস 10 এর সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন এই চ্যাপ্টারটা স্টার্ট করব। তো চ্যাপ্টারের নাম সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এই নাম থেকেই আমরা বুঝতে পারছি যে সেল সাইকেল, একটা সেলের ভিতরে কি চেঞ্জ হয় ডিউরিং সেল ডিভিশন, তাহলে তারপরে সেই চেঞ্জ হয়ে যাওয়ার পরে সেই সেলটা কিভাবে ডিভাইড করলো সেই নিয়েই আমাদের এই চ্যাপ্টার। যদি আমরা দেখি এটা একটা অ্যানিমেল সেল, তার কারণ এখানে সেন্ট্রোজোম আছে আর আছে নিউক্লিয়াস। আমরা ক্লাস 9-এ সেল দ্য ইউনিট অফ লাইফ ওই চ্যাপ্টারটা পড়েছিলাম। ওখানে বলা হয়েছিল সেলকে বিল্ডিং ব্লক। সেল ডিভাইড করে করে একটা অর্গানিজম ফর্ম করে, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গ্যান, অর্গ্যান থেকে অর্গ্যান সিস্টেম, তারপর ফাইনালি অর্গানিজম। তো এই ক্লাসে ক্লাস 10-এ আমরা দেখব যে ওই সেলটা কিভাবে ডিভাইড করে এবং সেলের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে কি আছে। তো এটা একটা অ্যানিমেল সেল, এটা তার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস আর সেন্ট্রোজোম এই দুটো জিনিসই লাগবে এই চ্যাপ্টারটা আমাদের ডিটেলে জানতে গেলে। নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমাটিন ফাইবার। সেই ক্রোমাটিন ফাইবারটাকে আমরা আলাদাভাবে এঁকে নিয়েছি যে ক্রোমাটিন ফাইবার। যখন একটা সেল ডিভিশন হচ্ছে তখন ওই ক্রোমাটিন ফাইবারটা আর থাকে না, তখন সেটা ট্রান্সফার হয়ে যায় ক্রোমোজোমে। একটা বিশাল বড় ফিতে ছিল, বলা হলো যে সেটা 10 ভাগে ভাগ করে 10 জনকে দিয়ে দিতে। ঠিক সেরকমই এই ক্রোমাটিন ফাইবারটা ক্রোমোজোম নাম্বারে ডিভাইড করে যায়। তো এই যে ক্রোমোজোম নাম্বার যদি হিউম্যান বডির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেটা 23 পেয়ার্স মানে 46। প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে থাকে। এর ফলে কি 23 পেয়ার্স মানে 23 রকমের ক্রোমোজোম দুটো করে আছে, তাই এটাকে আমরা লিখি 2n। 2 মানে দুটো করে আছে, আর মানে প্রত্যেকটা ক্রোমোজোম দুটো। আর এন মানে হচ্ছে টাইপস, কত রকমের ক্রোমোজোম আছে। তাহলে এন মানে হচ্ছে কত রকমের, 23 রকমের। 2 মানে হচ্ছে দুটো করে আছে, তার মানে 2n মানে ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। তাহলে আমাদের প্রত্যেকের নিউক্লিয়াসে, যদি আমরা হিউম্যান বডি হই, প্রত্যেকটা নিউক্লিয়াস, সেটা স্কিন হতে পারে, হেয়ার হতে পারে, যে কোনো অর্গ্যান হতে পারে, তার ভিতরে যে নিউক্লিয়াস আছে সেলের ভিতরে, সেখানে ক্রোমোজোম নাম্বার 46। এবারে এই যে ক্রোমোজোমটাকে যদি আমরা স্টাডি করি, দেখা যায় তার ভিতরে আছে ডিএনএ আর হিস্টোন প্রোটিন। তো এখানে যেভাবে হিস্টোন প্রোটিনটা দেখানো হয়েছে ওইভাবে কিন্তু থাকে না। এটা বোঝার সুবিধার জন্য আমরা করেছি যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন থাকে কার ভিতরে, ক্রোমোজোমের ভিতরে। এটা যে একটা ক্রোমোজোম এখানে আমরা দেখে নিয়েছি। তাহলে এই যে হিস্টোন প্রোটিন, তার পার্সেন্টেজ হলো 60%, আর ডিএনএ যেটা ওই ক্রোমোজোমের ভিতরে আছে, ডিএনএটা 40%। এবারে যদি এই ডিএনএটাকে আমরা বের করে আনি, তখন দেখা যাবে ডিএনএর যে ছোট ছোট পার্ট, পুরো ডিএনএ নয় কিন্তু, এই ডিএনএ ছোট ছোট পার্ট, তাকে বলা হচ্ছে জিন। জিন কি? হেরিডেটারি ইউনিট। তাহলে আমরা প্রত্যেকেই বাবার কাছ থেকে 50% ক্রোমোজোম পেয়েছি স্পার্মের সাহায্যে, আর মায়ের কাছ থেকে 50% ক্রোমোজোম পেয়েছি ওভামের সাহায্যে। তার কারণ কি, স্পার্ম অ্যান্ড ওভাম যখন ফার্টিলাইজ করে যায় তখন জাইগোট হয়। মানে বাবা দিয়েছে 23টা ক্রোমোজোম, মা দিয়েছে 23টা ক্রোমোজোম, সে দুটো যখন ফার্টিলাইজেশন হয়ে গেল, ফিউশন হয়ে গেল, তাহলে আবার 46টা হয়ে গেল। আবার সেই সেল ডিভিশন করে 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 সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গ্যান, অর্গ্যান থেকে অর্গ্যান সিস্টেম, ফাইনালি অর্গানিজম। তাহলে সেই যে ডিএনএ আছে, সেই ডিএনএ এর ভিতরে ছোট ছোট জিন আছে। তাহলে একটা অর্গানিজম ফর্ম হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া যাচ্ছে হয়তো তার লুকস কিছুটা বাবার মতো, হেয়ার স্টাইলটা মায়ের মতো, হাইটটা বাবার মতো, তার বিহেভিয়ার মায়ের মতো। তার মানে আমরা তো 50% ক্যারেক্টার মায়ের থেকে নিয়েছি আর 50% বাবার থেকে পেয়েছি। এর ফলে একটা মিক্সিং হয়ে গেল। তাহলে সেই যে ক্যারেক্টারগুলো কে এক্সপ্রেস করছে, সেটা হলো জিন। তাহলে এই সেই জিন, তাই জিনকে বলা হয় হেরিডিটারি ইউনিট। এবার এই জিনটা কি? পার্ট অফ ডিএনএ। একটা নিউক্লিয়াসের ভিতরে টোটাল যত ক্রোমোজোম আছে 46, তার ভিতরে টোটাল যত ডিএনএ আছে, পুরো জিন কিন্তু আমাদের কোনো এক্সপ্রেশনকে কন্ট্রোল করে না। ওই ডিএনএ এর খুব কম পার্সেন্টেজ, 1 থেকে 2%, সেটা হলো জিন। তার মানে জিন ইজ এ পার্ট অফ ডিএনএ। তাহলে কি বোঝা গেল? ক্রোমাটিন ফাইবার থেকে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ, ডিএনএ এর ভিতরে আছে জিন। তাহলে এই জিনটাই কি হবে? আমাদের যে কোনো ক্যারেক্টারিস্টিককে এক্সপ্রেশন করার জন্য আছে। তো এটা হলো আমাদের ওভারঅল একটা ইন্ট্রোডাকশন। এবারে আমরা ডিএনএটাকে ডিটেলসে দেখে নেব। এবারে আমরা দেখে নেব ডিএনএ এর স্ট্রাকচার। তো এই যে স্ট্রাকচারটা এখানে ড্র করা হয়েছে, এটাকে বলছে ডিএনএ ডবল হেলিক্যাল স্ট্রাকচার। মানে এদিক থেকে একটা হেলিক্স,
এদিক থেকে একটা হেলিক্স, মানে ডবল স্ট্র্যান্ডেড, মানে দুটো চেন প্যারালালি গেছে, কিন্তু এটা একে অপরের অ্যান্টি প্যারালাল। কেন অ্যান্টি প্যারালাল? এই চেন স্টার্ট হয়েছে 5 প্রাইম থেকে, সেটা এন্ড হয়েছে 3 প্রাইমে, আর তার পাশে যেটা আছে সেটা স্টার্ট হয়েছে 3 প্রাইম থেকে, সেটা এন্ড করেছে 5 প্রাইমে। এটা কেন হলো সেটা আমরা পরে ডিটেলসে দেখব। তো এই যে স্ট্রাকচারটা ডিএনএ ডবল হেলিক্যাল স্ট্রাকচার, এই মডেলটা দিয়েছিলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক, সেই জন্য এটাকে ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেলও বলা হয়। তো এই যে ডিএনএর এই পোর্শন থেকে এই পোর্শনটা, এখান থেকে এইটুকু নয় কিন্তু এই পোর্শন থেকে এই পোর্শনটা, এটাকে বলা হয় সিঙ্গেল টার্ম, মানে একটা সিঙ্গেল ইউনিট। এটাই ডিএনএ সব থেকে ছোট পার্ট, মানে যদি আমরা বলে সব থেকে ছোট ডিএনএ লেন্থ কত, তখন সেটা হচ্ছে সিঙ্গেল টার্ম 34 অ্যাংস্ট্রম। এবারে এই যে ডিএনএটা এইভাবে বেঁকে বেঁকে গেছে, এর ফলে এখানে গ্রুপ ফরমেশন হয়েছে। তো এটা হলো মাইনর গ্রুপ, এটা হলো মেজর গ্রুপ। তো মাইনর গ্রুপ কেন এটা ছোট, মেজর গ্রুপ কেন এটা বড়? তাহলে একটা মাইনর গ্রুপের পরে ফের একটা মেজর গ্রুপ, তাহলে এদিকে মেজর গ্রুপের পরে মাইনর গ্রুপ, মানে মেজর মাইনর মেজর মাইনর, এইভাবে ডিএনএটা এইভাবে হেলে হেলে তৈরি হয়েছে। এটাকেই বলা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল। এই সিঙ্গেল টার্ম যদি দেখতে পাওয়া যায়, তার ভিতরে থাকে নাইট্রোজেন বেস পেয়ার হচ্ছে 10। তাহলে বেস পেয়ার কাকে বলছে? যখন দুটো একসাথে থাকে। আর বলছে নাইট্রোজেন বেসেস 20, মানে একটা বেস পেয়ারে দুটো করে নাইট্রোজেন বেস আছে। তাহলে এই এ ডবল বন্ড টি, এই দুটোকে একসাথে বলা হচ্ছে বেস পেয়ার। এ ইজ এ নাইট্রোজেন বেস, টি ইজ অলসো এ নাইট্রোজেন বেস। এর নাম অ্যাডিনিন, টির নাম থাইমিন, জির নাম গুয়ানিন, সির নাম সাইটোসিন। এবারে এ ডবল বন্ড টি, এটার মানে হলো এ টির সাথে দুটো হাইড্রোজেন বন্ডের সাহায্যে যুক্ত থাকে। এবারে এইখান থেকে এইখানটায়, মানে একটা সিঙ্গেল টার্নে এরকম সিরির যে ধাপ টোটাল কটা আছে? 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাই টোটাল 10 নাইট্রোজেন বেস পেয়ার। এবার যদি নাইট্রোজেন বেসেস হয় তাহলে 20, তার মানে এদিকে 10 এদিকে 10। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এ ডবল বন্ড টি যেমন জি ট্রিপল বন্ড সি, তাহলে একটা গুয়ানিন একটা সাইটোসিনের সাথে তিনটে হাইড্রোজেন বন্ডের সাহায্যে যুক্ত থাকে। এবারে আমরা এটাকে একটু আলাদাভাবে যদি দেখে নিই, এ ডবল বন্ড টি জি ট্রিপল বন্ড সি, এ আর জি কে বলা হয় পিউরিন বেস, টি অ্যান্ড সি কে বলা হচ্ছে পিরিমিডিন বেস। তো এটাই হলো আমাদের ওভারঅল একটা ডিএনএ স্ট্রাকচার। এই ডিএনএ স্ট্রাকচারকে আমরা আরো ডিটেলে দেখবো, তার কারণ ডিএনএ কি? ডিএনএ ইজ এ পলিমার। পলিমার মানে ধরো এই বাড়িটা একটা পলিমার, এর এক একটা ইউনিট হচ্ছে মোনোমার। তাহলে এই ডিএনএ ছোট ছোট জিনিস দিয়েই তো ফর্ম করেছে, তাহলে তার একটা মোনোমার থাকবে। ডিএনএ এর মোনোমারের নাম হচ্ছে নিউক্লিওটাইড, যেটা আমরা নেক্সট স্লাইডে ডিটেলসে স্টাডি করব। এবারে আমরা স্ট্রাকচার অফ ডিএনএ যেটা আগে দেখলাম, সেটাকে আরেকটু ডিটেলসে দেখব। তো এর ফলে আমরা প্রথমে দেখে নেব এর যে মোনোমার, যেটা আগের স্লাইডে আমরা ডিসকাস করছিলাম। ডিএনএ ইজ এ ম্যাক্রোমলিকিউল বা পলিমার। তা যে কোনো পলিমার ছোট ছোট মোনোমারগুলোকে জুড়ে জুড়েই ফর্ম হয়। তো তাহলে ডিএনএরও একটা মোনোমার থাকবে। তাহলে মোনোমার অফ এ ডিএনএ সেটা হচ্ছে নিউক্লিওটাইড। এবার এই যে নিউক্লিওটাইড, সেটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল মলিকিউল না, 3 ডিফারেন্ট টাইপস অফ মলিকিউল মিলে কিন্তু নিউক্লিওটাইড ফর্ম করছে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ফসফেট গ্রুপ, মানে ফসফেট, তারপর সুগার মানে পেন্টোজ সুগার, আর নাইট্রোজেন বেসেস। তাহলে একটা নাইট্রোজেন বেস, একটা সুগার, আর একটা হচ্ছে ফসফেট মলিকিউল, তিনটেকে একসাথে বলা হচ্ছে নিউক্লিওটাইড। এবার যদি ফসফেট গ্রুপটা না থাকে, তখন এই নামটাও চেঞ্জ হয়ে যাবে, তখন নাম হয়ে যাবে নিউক্লিওসাইড। মানে সুগার অ্যান্ড নাইট্রোজেন বেস, তাদেরকে বলা হবে নিউক্লিওসাইড, কিন্তু তখন সেটা কিন্তু মোনোমার অফ এ ডিএনএ নয়। ফসফেট, সুগার অ্যান্ড নাইট্রোজেন বেস, এই তিনটেকে একসঙ্গে বলা হয় নিউক্লিওটাইড। আর ফসফেট ছাড়া কখনোই কোনো ডিএনএ ফর্ম করবে না। এবার এই যে নিউক্লিওটাইড, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, এই যে সেম নিউক্লিওটাইড আরএনএর ক্ষেত্রেও আছে, তাদের মধ্যে একটু স্ট্রাকচারালি ডিফারেন্স আছে, বাট ফসফেট গ্রুপ থাকবে, সুগার থাকবে, নাইট্রোজেন বেস তো অবশ্যই থাকবে। এবার এই যে ফসফেট গ্রুপটা যেটা নিউক্লিওটাইডে এলো, সেটা কোথা থেকে এলো? সেটা এসছে ফসফরিক অ্যাসিড থেকে, H3PO4। তাহলে ফসফেট গ্রুপটা ডিএনএ তে যে ফসফেট গ্রুপ আছে সেটা পেয়েছে H3PO4 থেকে, ফসফরিক অ্যাসিড। আর পেন্টোজ সুগার, এটা হলো 2 টাইপস, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, যেটা আমরা দেখতে পাই ডিএনএ তে, আর রাইবোজ সুগার সেটা আমরা দেখতে পাই আরএনএ তে। তার মানে
ফসফেট সুগার আর নাইট্রোজেন বেস যে আছে, যদি এটা ডিএনএ নিউক্লিওটাইড হয় তাহলে থাকবে ডিঅক্সি রাইবোজ সুগার, আর যদি এটা আরএনএ নিউক্লিওটাইড হয় তাহলে সেই ক্ষেত্রে থাকবে রাইবোজ সুগার। এবার এদের যদি ডিফারেন্সটা দেখে নিই, কি ডিফারেন্স আছে, কেন এটার নাম হলো ডিঅক্সি রাইবোজ আর এটার নাম কেন হলো রাইবোজ। এই যে মডেলটা এখানে দেখা যাচ্ছে যে পেন্টোজ সুগার মানে হলো 5 কার্বন, 5টা কার্বন আছে, তাহলে 1 2 3 4 5, তাহলে এটা ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড কার্বন, এটা থার্ড, এটা ফোর্থ, এটা হচ্ছে ফিফথ কার্বন। এই মডেল আর এই মডেলটা অলমোস্ট সেম টু সেম, এখানেও CH2OH, এখানেও CH2OH, এখানে OH ওপরে H, OH ওপরে H, এরও উপরে হাইড্রোজেন, এরও উপরে হাইড্রোজেন, কিন্তু ডিফারেন্সিয়েশনটা হয়ে যাচ্ছে 2 প্রাইম নাম্বারে। এই যে মাথায় ড্যাশ দেওয়া আছে এটা হচ্ছে প্রাইম, তাহলে ফার্স্ট প্রাইম, সেকেন্ড প্রাইম, থার্ড প্রাইম, ফোর্থ প্রাইম, ফিফথ প্রাইম, তাহলে এটা 5 নম্বর প্রাইম। তো এই 2 নম্বর প্রাইমে এই যে জায়গাটায় 2 প্রাইম, এই জায়গাটায় আছে আমাদের হাইড্রোজেন, আর এর যে 2 প্রাইম এই জায়গাটায় আছে আমাদের হাইড্রক্সিল, তাহলে এখানে OH আছে, এখানে ওটা অ্যাবসেন্ট, ও নেই, যেহেতু অক্সিজেন মলিকিউলটা নেই তাই এর নাম ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে এটা হলো আমাদের ডিএনএ এর যে মনোমার নিউক্লিওটাইডের একটা ওভারঅল আইডিয়া। এরপরে আমরা মলিকিউলার বেসিসে ডিএনএটাকে দেখে নেব। এর আগের স্লাইডে আমরা যখন ডিএনএ ডবল হেলিক্যাল স্ট্রাকচার দেখেছিলাম, আমি লিখেছিলাম ডিএনএ ইজ এ অ্যান্টি প্যারালাল, একটা চেন 5 প্রাইম থেকে 3 প্রাইমে শেষ হচ্ছে, আরেকটা চেন 3 প্রাইম থেকে 5 প্রাইমে চেঞ্জ হচ্ছে, এই সেই প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, এবং এটা কিভাবে সেট হয়েছে ডিএনএতে সেটা আমরা নেক্সট স্লাইডে দেখে নেব। এবারে আমরা স্ট্রাকচার অফ ডিএনএটা একটু ডিটেলসে দেখে নেব। এর আগের স্লাইডে আমরা দেখেছি নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড মানে ফসফেট সুগার এর নাইট্রোজেন বেস, এবং যে পেন্টোজ সুগার ছিল ডিঅক্সি রাইবোজ এবং রাইবোজ, দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা আমরা দেখে নিয়েছি। এবারে সেটা আমরা শর্টে ডায়াগ্রাম আকারে দেখলাম, ওখানে কার্বনটা না লিখে আমরা জাস্ট একটা বুলেট ইউজ করেছি। 1 2 3 4 5, 5টা কার্বন আছে, তার 1 নম্বর পজিশন মানে ফার্স্ট কার্বনের সাথে বন্ড করছে নাইট্রোজেন বেস, থার্ড কার্বনের সাথে বন্ড করছে ফসফেট গ্রুপ, আর ফিফথ কার্বনের সাথে বন্ড করছে আমাদের ফসফেট গ্রুপ। এবার সেই দিকটা দেখে আমরা এদিকে 1 2 3 4 টোটাল 4টে পেন্টোজ সুগার ফর্ম করেছি। প্রত্যেকটার 1 নম্বর কার্বনের সাথে আমরা একটা করে নাইট্রোজেন বেসকে অ্যাড করেছি, AGTC। এবারে এর যে 5 প্রাইম কার্বন সেখানে একটা ফসফেট দেওয়া হয়েছে, এর 3 প্রাইম কার্বনে যে ফসফেট দেওয়া হয়েছে সেটা আবার এই যে সুগার আছে এর 5 প্রাইমের সাথে অ্যাড হয়েছে। এইভাবে যখন চেনটা পুরো কমপ্লিট হচ্ছে দেখা যাচ্ছে এই নিচে একদম শেষে, এই চেনের একদম শেষে যে সুগারটা আছে তার 1 2 3 তে একটা ফসফেট ফ্রি ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে যে 5 প্রাইমের ফসফেট সেটা তার আগের যে সুগার তার থার্ড প্রাইমের সাথে অ্যাড হয়েছে। এর ফলে দেখা গেল এই যে লেফট সাইডের যে চেনটা আছে তার এই জায়গায় 5 প্রাইম ফসফেটটা ফ্রি, আর এদিকে 3 প্রাইম ফসফেটটা ফ্রি। এই কারণেই ফ্রি, তার কারণে আরেকটা সুগারের সাথে অ্যাড হতে পারবে, আর এদিকেও সে আরেকটা সুগারের সাথে অ্যাড হতে পারবে। তার মানে এইটা এন্ড হচ্ছে 5 প্রাইমে, আর এটা এখানে শেষ হয়েছে 3 প্রাইমে, তাই এইদিকে লেখা হয়েছে 5 প্রাইম, এইদিকে লেখা হয়েছে 3 প্রাইম। তাহলে এদিকে যদি 5 হয় তাহলে তার উল্টো দিকে অবশ্যই 3 হবে। ঠিক তার উল্টো দিকের যে চেনটা আছে দেখা যাচ্ছে A ডবল বন্ড T, G ট্রিপল বন্ড C, T ডবল বন্ড A, C ট্রিপল বন্ড G। কিন্তু এখানে দেখা যাচ্ছে সুগারগুলোকে আমরা ঘুরিয়ে দিয়েছি। কেন ঘুরিয়ে দিলাম? তার কারণ যদি পাশাপাশি ড্র করা হতো তাহলে কখনোই A T এর সাথে বন্ড করতে পারতো না। এবারে আমরা যদি এটাকে ঘুরিয়ে দিই তখন A ডবল বন্ড T, তাহলে A কি করছে T এর সাথে বন্ড ফরমেশন করেছে, তখন এটা ঘুরিয়ে দেওয়া হলো। যেই আমরা ঘুরিয়ে দিলাম দেখলাম 1 2 3 এই 3 প্রাইমটা হচ্ছে ফ্রি, এদিক থেকে দেখলে 5 প্রাইম এদিকটা 3 প্রাইমের সাথে অ্যাড হয়েছে। এইভাবে যখন চেনটা শেষ হলো এই দিকের যে লাস্ট সুগারটা আছে 1 2 3 4 5 যেটা আছে তার 5 প্রাইমে ফসফেট গিয়ে শেষ হয়েছে, আর এদিকে দেখা যাচ্ছে যে থার্ড প্রাইমে ফসফেটটা ফাঁকা আছে, আরেকটা সুগারের সাথে অ্যাড হতে পারবে। তার মানে এই দিকটা হয়ে গেল 3 প্রাইম, এই দিকটা হয়ে গেল 5 প্রাইম। এর থেকে বোঝা গেল ডিএনএ কিন্তু অ্যান্টি প্যারালাল, যার একটা চেন 5 প্রাইম থেকে 3 প্রাইম তার অপোজিট যে চেনটা থাকবে সেটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাই ডিএনএ কে বলা হয় অ্যান্টি প্যারালাল। এবারে এই ডিএনএ এর ভিতরে কি কি বন্ড আছে যদি আমরা দেখে নিই, এখানে ফের সেম ডায়াগ্রাম আঁকা হয়েছে, A ডবল বন্ড T, G ট্রিপল বন্ড C, এই সুগার ফসফেটের সাথে লেগেছে। এই দিক থেকে দেখলে এখান থেকেও একটা ফসফেট এইভাবে আসবে। এবারে দেখা যাচ্ছে এই যে G ট্রিপল বন্ড C আর A ডবল বন্ড T,
এটা তো নাইট্রোজেন বেসের মাঝখানে এই বন্ড আছে, তাহলে এই বন্ডের নাম কি হবে? এই বন্ডের নাম হবে হাইড্রোজেন বন্ড। তারপরে জি ট্রিপল বন্ড সি, জি তিনটে হাইড্রোজেন বন্ডের সাথে সি এর সাথে অ্যাড হয়েছে, আর এ ডবল বন্ড টি, তার মানে অ্যাডিনিন দুটো হাইড্রোজেন বন্ডের সাথে থাইমিনের সাথে অ্যাড হয়েছে। এবার এটা সুগার, সুগারের সাথে যে নাইট্রোজেন বেস আছে তাহলে সেটা কি বন্ডের সাথে অ্যাড হয়েছে? তাহলে সুগার আর নাইট্রোজেন বেসের মধ্যে যে বন্ড আছে তাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এটাও একটা গ্লাইকোসাইডিক বন্ড, এটাও একটা গ্লাইকোসাইডিক বন্ড। এই দিক থেকে দেখলে এটা একটা গ্লাইকোসাইডিক বন্ড, এইটা একটা গ্লাইকোসাইডিক বন্ড। আরেকটা বন্ড আছে যেটা ফসফেট আর সুগারের মধ্যে ফর্ম হচ্ছে, তাহলে এই যে ফসফেট দুটো সুগারকে অ্যাড করেছে, তাহলে এই যে বন্ড, তাহলে এখানে আমরা লিখেছি এই একটা বন্ড, এই একটা বন্ড, দুটো বন্ডকে একসাথে বলা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। এবারে তাহলে আমরা কি দেখলাম? ফসফেটের সাথে সুগারের যে বন্ড সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। অ্যাকচুয়ালি ফসফোএস্টার বন্ড দুটো আছে বলে একসাথে লিখছি ডাইএস্টার বন্ড। তারপরে সুগারের সাথে নাইট্রোজেন বেস সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, আর দুটো নাইট্রোজেন বেসের মধ্যে যে বন্ড আছে তাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। সেটাই এখানে লিখে দিয়েছি যে গ্লাইকোসাইডিক বন্ডটা রিসেন্ট কিছু প্র্যাকটিস সেটে পাওয়া গেছে যে বিটুইন ডিঅক্সি রাইবোজ সুগার এন্ড নাইট্রোজেন বেস এদের মধ্যে থাকে হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ড। আরেকটা কোশ্চেন দিতে পারে, এই ডায়াগ্রামটা দিয়ে জিজ্ঞেস করলো যে কটা নিউক্লিওটাইড আছে। তাহলে ফসফেট সুগার নাইট্রোজেন বেস, যে কোনো ডায়াগ্রামে যতগুলো সুগার থাকবে ততগুলোই কিন্তু নিউক্লিওটাইড আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই ডায়াগ্রামে টোটাল 8টা নিউক্লিওটাইড আছে। আর নিউক্লিওটাইড কি? মোনোমার অফ ডিএনএ। তাহলে ফসফেট সুগার নাইট্রোজেন বেস, ফসফেট সুগার নাইট্রোজেন বেস, ফসফেট সুগার নাইট্রোজেন বেস, ফসফেট সুগার নাইট্রোজেন বেস। এবার এ একটা সুগার দুটো ফসফেটকেও ধরে রাখতে পারে, একটাকেও ধরে রাখতে পারে। আমি যদি এই দিকের ফসফেটটা মুছেও দিই তাও একটা নিউক্লিওটাইড, তার কারণ ফসফেট সুগার নাইট্রোজেন বেস, এই ফসফেট সুগার আর নাইট্রোজেন বেস। এই দিক থেকে দেখলে ফসফেট সুগার নাইট্রোজেন বেস, ফসফেট সুগার নাইট্রোজেন বেস, ফসফেট সুগার নাইট্রোজেন বেস, ফসফেট সুগার নাইট্রোজেন বেস। তাহলে এই যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে এখানে টোটাল 8টা নিউক্লিওটাইড আছে, 8টা নিউক্লিওটাইড মিলে একটা ডিএনএ ফর্ম করেছে। আর এই ডায়াগ্রামে দেখলে টোটাল 1 2 3 4 চারটে নিউক্লিওটাইড আছে। তাহলে এটা হলো ডিএনএ এর একটু মলিকুলার লেভেলের স্ট্রাকচার। এরপরে আমরা নেক্সট টপিকগুলো ডিটেলসে দেখে নেব। এবারে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক দেখে নেব, সেটা হলো যদি ডিএনএ হয় এ ডবল বন্ড টি জি ট্রিপল বন্ড সি, কিন্তু যদি আরএনএ হয় তখন কিন্তু টিটা থাকে না, তার পরিবর্তে থাকে ইউরাসিল। ইউরাসিলকে আমরা শর্টে লিখি ইউ। তাহলে এ ডবল বন্ড ইউ জি ট্রিপল বন্ড সি। এবার নর্মালি আরএনএ কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড, কিন্তু নিউক্লিয়াসের ভিতরে কখনো কখনো ওটা পেঁচিয়ে থাকে, তখন ওটা বন্ড ফর্ম করে ফেলে, তখন এ ডবল বন্ড ইউ হয়, জি ট্রিপল বন্ড সি হয়। এবারে এ মানে অ্যাডেনিন, জি মানে গুয়ানিন, টি মানে থাইমিন, সি মানে সাইটোসিন, আর ইউ মানে ইউরাসিল। এর মধ্যে টিটা থাকে ডিএনএ এর ক্ষেত্রে, ইউটা থাকে আরএনএ এর ক্ষেত্রে। এ এবং জি কে বলা হয় পিউরিন বেসেস, আর টি সি ইউ কে বলা হয় পিরিমিডিন বেসেস। তো এই দুটো একটু দেখে নেবে। আরেকটা জিনিস হলো ক্রোমোজোম কে আবিষ্কার করেছে জিজ্ঞেস করে পরীক্ষায়, তখন সেটা সোজা ওয়াল্টার ফ্লেমিং, কিন্তু গন্ডগোল হয় ডিএনএ এর ক্ষেত্রে। যদি বলা হয় ডিএনএ ডবল হেলিক্যাল স্ট্রাকচার কে ইনভেন্ট করেছেন তখন বলতে হবে ওয়াটসন এন্ড ক্রিক। কিন্তু যদি বলা হয় শেপ অফ দ্য ডিএনএ কে দিয়েছিলেন তখন বলতে হবে রোজালিন ফ্র্যাঙ্কলিন। তো এইগুলো মেনলি এমসিকিউতে আসে, তোমরা একটু দেখে নাও। এবারে আমরা দেখে নেব সেল ডিভিশনের একটা বেসিক আইডিয়া। বলছি এই যে সেল ডিভিশন চ্যাপ্টারের নাম কি ছিল? সেল সাইকেল এন্ড সেল ডিভিশন। তো সেল সাইকেল এবং সেল ডিভিশনটা ডিটেলসে দেখার আগে আমাদের একটা বেসিক আইডিয়া দরকার। তো সেল ডিভিশন দু রকম, একটা হলো মাইটোসিস আর একটা হলো মিওসিস। মাইটোসিস নর্মালি দেখতে পাওয়া যায় আমাদের বডি সেল বা সোমাটিক সেল, আমাদের শরীরে রিপ্রোডাক্টিভ অর্গ্যান ছাড়া, মানে ছেলেদের টেস্টিস এবং মেয়েদের ওভারি ছাড়া যত সেল আছে তারা যদি ডিভাইড করে তাহলে সেটা মাইটোসিস। আর রিপ্রোডাক্টিভ সেলে যে ডিভিশন হয় তাকে বলা হয় মিওসিস। দুটোর একটা বেসিক ডিফারেন্স হলো যদি মাইটোসিস হয় যে কোনো সেলের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার 46, তাহলে এই সেলটা যখন ডিভাইড হবে তখন দুটো ডটার সেল তৈরি হবে এবং তাদেরও ক্রোমোজোম নাম্বার থাকবে সেম 46 46। এবং কিভাবে 46টা দুটো ডিফারেন্ট সেলের ভিতরেও 46 মেনটেন করছে সেটাই আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো এই যে ডিভিশন এটাকে বলা হচ্ছে আমাদের মাইটোসিস সেল ডিভিশন বা মাইটোসিস। এই ডিভিশন কোথায় লাগে? ডেভেলপমেন্ট। কোনো একটা বাচ্চা যখন ছোট ছিল সেখান থেকে তার যে গ্রোথ হচ্ছে, সেল ডিভিশন করে করে সে যে বড় হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। রিপেয়ার,
কোনো একটা জায়গায় কেটে গেল বা ড্যামেজ হলো, সেই জায়গাটা রিপেয়ার করার জন্য যে ডিভিশনটা দরকার সেটা হলো আমাদের মাইটোসিস। আরেকটা হলো রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট কি জিনিস? এই যে আমি দাঁড়িয়ে আছি, কন্টিনিউয়াসলি আমার স্কিনের উপর থেকে ডেড সেলগুলো শরীর থেকে খসে পড়ে যাচ্ছে, তাহলে যে সেলটা পড়ে গেল সেই জায়গায় নতুন কোনো না কোনো সেলকে তো আসতে হবে, তাহলে স্কিনের অন্য একটা সেল এই জায়গাটা সেই জায়গা অকুপাই করলো। তার মানে আমাদের বডিতে একটা সেল ডেড হয়ে গেলে সেই জায়গাটা রিপ্লেসমেন্ট হয়ে আরেকটা সেল আসে, তো এটা হলো রিপ্লেসমেন্ট। তাহলে মাইটোসিস, সেল ডিভিশন, ডেভেলপমেন্ট, রিপেয়ার এবং রিপ্লেসমেন্ট এই জায়গায় দেখতে পাওয়া যায়। এবারে বলছে মিওসিস। মিওসিসকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। এটা কিন্তু সিঙ্গেল স্টেপে হয় না। মাইটোসিস যেমন সিঙ্গেল স্টেপে হচ্ছে, একটা সেল ডিভাইড করলো, দুটো ডটার সেল ফর্ম করলো, কিন্তু মিওসিসের ক্ষেত্রে একটা সেল ফার্স্ট টাইম ডিভাইড হয়ে ক্রোমোজোম নাম্বারটা হাফ করে নিল। যদি হিউম্যান বডি হয় তাহলে একটা ক্রোমোজোমে একটা নিউক্লিয়াসে ক্রোমোজোম আছে 46, সেখান থেকে হয়ে গেল 23 করে। সেটা আবার মাইটোটিক ডিভিশন করে দুটো থেকে চারটে সেল ফর্ম করলো, তাদের প্রত্যেকের ক্রোমোজোম নাম্বার 23, মানে হাফ, এন 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 এন। তাহলে এই যে ফর্ম হলো, এই যে সেলগুলো এদেরই পরবর্তীকালে ম্যাচিওর হয়ে এরা তৈরি করবে স্পার্ম এন্ড ওভাম। স্পার্ম হয় ছেলেদের ক্ষেত্রে আর ওভাম হয় মেয়েদের ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বারটা কি হলো? হাফ হয়ে গেল। তাই মিওসিস 1 এ এই যে স্টেজটা 46 থেকে 23 হলো, এটাকেই বলা হয় রিডাকশনাল ডিভিশন। আরেকটা ব্যাপার, এই যে জায়গাটা 1 2 3 4 চারটে ডিফারেন্ট সেল তৈরি হলো, এতে ক্রোমোজোম নাম্বার 23, মানে প্রত্যেকটা ক্রোমোজোম একটা করেই আছে, কিন্তু এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্রোমোজোম পেয়ারে আছে এবং দুটো করে আছে, তাই এই 46 কে বলা হচ্ছে 2n, মানে 23 পেয়ার্স। কিন্তু এই ক্ষেত্রে 23 টাইপস, এখানে কিন্তু কোনো রকম পেয়ারে নেই, তার মানে ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে গেছে। এবারে কোশ্চেন হলো, মিওসিস সেল ডিভিশনে কেন ক্রোমোজোম নাম্বারটা হাফ হলো? তার কারণ হলো, যদি বাবার বডিতে একটা সেল আছে, যদি স্পার্মটা এই হাফ না হতো, ক্রোমোজোম নাম্বার যদি হাফ না হতো, তাহলে কি হতো? ফাদারের যে সেল 46, তাহলে স্পার্মটাও হতো 46, তাহলে মাদারের যে সেল ওভাম, তাহলে সেটা হয়ে গেল 46, এই দুটো যোগ করলে হয়ে যাবে 92। তার মানে ক্রোমোজোম নাম্বার ডবল হয়ে যাবে ওই বাচ্চাটার বডিতে, মানে প্রত্যেকটা সেলে। তখন সে আর হিউম্যান থাকবে না, তার মানে সেই স্পিসিসটা অন্য স্পিসিসে ট্রান্সফার হয়ে যাবে। কারণ কি, প্রত্যেকটা স্পিসিসের ক্রোমোজোম নাম্বার কিন্তু কনস্ট্যান্ট, তাই এটা কখনোই করা যাবে না। তাই 46 ক্রোমোজোমটাকে মেনটেন করার জন্য আগে থেকেই ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যায়। এবারে কি হলো, স্পার্ম যদি তাতে 23 ক্রোমোজোম থাকে আর ওভাম তাতেও যদি 23 ক্রোমোজোম থাকে, তাহলে এই দুটো ফিউজ হলে যে জাইগোট ফর্ম করবে সেটা হলো আমাদের 23 পেয়ার্স, মানে 46 হয়ে গেল। এই জাইগোট এবার কন্টিনিউয়াসলি মাইটোসিস সেল ডিভিশন করে একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে মাল্টিপল কপি অফ সেল ফর্ম করবে, তখন তার মধ্যে এসে যাবে ডেভেলপমেন্ট। তার মানে জাইগোট ফর্ম হলো মিওসিস সেল ডিভিশন হওয়ার ফলে যে স্পার্ম আর ওভাম ফর্ম করেছে তার ফিউশনের ফলে, কিন্তু জাইগোট মাইটোসিস করার ফলে তার ডেভেলপমেন্ট হয়ে তৈরি হলো অর্গানিজম। তাই এটা হলো আমাদের বেসিক আইডিয়া সেল ডিভিশনে। তারপরে আমরা ডিটেলে আরো দেখব। এবারে আমরা দেখে নেব একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে কার উপর ডিপেন্ড করে। তার আগে দেখছি ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে 2 টাইপস নর্মালি, মানে ক্যারেক্টারের দিক থেকে যদি দেখি, তাহলে একটা হচ্ছে অটোজোম, যেটা আমাদের বডি ফিচার্সটাকে কন্ট্রোল করে, হাইট কেমন হবে, লুকস কেমন হবে, স্কিন কালার কেমন হবে, এগুলো হচ্ছে আমাদের অটোজোম, সেটা হলো 44 অর 22 পেয়ার্স। আর একটা হলো সেক্স ক্রোমোজোম, সেটা থাকে 1 পেয়ার, সেটা এক্স এক্স হতে পারে মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই। তাহলে যদি একটা ফাদারের রিপ্রোডাক্টিভ সেল দেখে নিই, তাহলে সেটা কি হচ্ছে 44 প্লাস এক্স ওয়াই, মায়ের ক্ষেত্রে 44 প্লাস এক্স এক্স। এবারে এই ফাদার 2 টাইপসের স্পার্ম প্রডিউস করতে পারে, একটা হলো 22 প্লাস এক্স, সেটা যোগ করলে 23 হচ্ছে, আরেকটা হতে পারে 22 প্লাস ওয়াই, সেটা যোগ করলে 23 হচ্ছে। কিন্তু মায়েদের ক্ষেত্রে প্রত্যেকটা ওভাম একই রকম, 22 প্লাস এক্স, এটাও 22 প্লাস এক্স, মানে যোগ করলে 23 করেই হবে। যদি বাবা এক্স ক্রোমোজোম দেয় ওনার স্পার্মে, এই যে 22 আর এদিকে 22, এটা তো সেম, এটা তো অটোজোম, কিন্তু বাবা যদি সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্সটা দেয়, মা তো অল টাইম এক্সই দেবেন, তাহলে 22 প্লাস এক্স আর এদিকে 22 প্লাস এক্স ফিউজ হলে তৈরি হবে 44 প্লাস এক্স এক্স, তাহলে সেটা হয়ে গেল গার্ল। এবারে 22 প্লাস ওয়াই প্লাস 22 প্লাস এক্স, কারণ বাবা যদি ওয়াই ক্রোমোজোম দেন
যদি ওনার স্পার্মে ওয়াই থাকে তাহলে মা তো এক্স দেবেন, তাহলে হয়ে যাচ্ছে 44 প্লাস এক্স ওয়াই, তাহলে সেটা হচ্ছে ছেলে। তাহলে একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা ডিপেন্ড করছে কিন্তু বাবার উপর, মায়ের উপর নয়। আরেকটা কোশ্চেন আসে যে কত টাইপসের ক্রোমোজোম একটা ছেলেদের বডিতে থাকে, এরকম নয় যে অটোজোম আর সেক্স ক্রোমোজোম, ওরকম টাইপ নয়, ওভারঅল যে টোটাল যে ক্রোমোজোম আছে তাদের যে টাইপস। এবারে 1 নম্বর ক্রোমোজোম আর 2 নম্বর ক্রোমোজোম তো একে অপরের সাথে ডিফারেন্ট, 2টা 3-এর সাথে ডিফারেন্ট। তাহলে একটা জিনিস দেখা যায় যদি ছেলে হয় তার জিনোটাইপ কি 44 প্লাস এক্স ওয়াই, তাহলে 44 মানে কি 22 পেয়ার্স, মানে 22 রকমের ডিফারেন্ট টাইপসের ক্রোমোজোম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 করে 22 ডিফারেন্ট টাইপস, প্লাস এক্স প্লাস ওয়াই। এক্স আর ওয়াই হতে পারে তারা সেক্স ক্রোমোজোম, কিন্তু এক্স আর ওয়াই তো একই নয়, তারা আলাদা। তাহলে এক্স এক রকমের টাইপ, এটা এখানে হবে এক্স এক রকমের টাইপ আর ওয়াই আরেক রকমের টাইপ, তাহলে টোটাল কত টাইপ হলো 22 প্লাস 1 টাইপ অ্যানাদার টাইপ 24 টাইপস। তাহলে একটা মেল বডির একটা নিউক্লিয়াসে অটোজোম বা সেক্স ক্রোমোজোম না, ওভারঅল যে টোটাল 46টা ক্রোমোজোম থাকে সেটা কিন্তু 24 টাইপসের হয়। সেক্ষেত্রে অটোজোম থাকে 22 পেয়ার্সে আর সেক্স ক্রোমোজোম ইন্ডিভিজুয়ালি একটা একটা থাকে, একটা সিঙ্গেল এক্স আর একটা সিঙ্গেল ওয়াই, তাহলে 24 টাইপস। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় তাহলে এদের জিনোটাইপ কি 44 প্লাস এক্স এক্স, এবারে 44 এর জন্য 22 পেয়ার্স, তার মানে 22 ডিফারেন্ট টাইপস অফ ক্রোমোজোম। তার সঙ্গে এক্স প্লাস এক্স, এই এক্সটা যে টাইপের আন্ডারে পড়বে আরেকটা অ্যানাদার এক্সটাও তো সেই একই টাইপের আন্ডারে পড়বে, মানে দুটো এক্স মিলে একটা সিঙ্গেল টাইপ, তার মানে 22 টাইপস প্লাস 1 টাইপ 23 টাইপস। মানে একটা মেয়েদের যে কোনো সেলের ভিতরে 23 রকমেরই ক্রোমোজোম থাকে, সেই কারণে মেয়েদের ক্ষেত্রে এটা বলা প্রযোজ্য 23 পেয়ার্স মানে 46। হয়তো আমরা ছেলেদের ক্ষেত্রে বলছি 23 পেয়ার্স, তার কারণ আমরা সেক্স ক্রোমোজোমটাকে 1 পেয়ার এক্স ওয়াইটাকে ধরে নিচ্ছি, কিন্তু এক্স আর ওয়াই তো একই নয়, তাহলে তো তাকে পেয়ার বলা ওইভাবে যায় না। কিন্তু টাইপসের দিক থেকে আরো ডিটেলে দেখলে এটা 24 টাইপস। তাহলে সেল সাইকেল আর সেল ডিভিশনের যে ক্লাসটা হচ্ছিল আজ এই পর্যন্ত থাকলো, ফার্স্ট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকগুলো কভার করব। তো তোমরা যারা এই ভিডিওটা ফার্স্ট দেখছো তারা অবশ্যই আর 5টা বন্ধুর সাথে শেয়ার করবে যাদের এই ক্লাসটা দরকার। কোনো রকম যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে যে কোন জায়গাটায় বুঝতে পারছো না, নেক্সট ভিডিওতে আমরা সেইটা সলভ করে দেবো। আর আমাদের যে ইউটিউব চ্যানেল লার্নিং, অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।